কি বিভৎস সব জিনিসপত্র পাঠানো হয়। আপনাকে যদি আমি এখন দেখাই আপনি চমকে উঠবেন। আপনি আমার সিনিয়র, আপনি আসলে এটা সহ্য করতে পারবেন কিনা এটা আমার সন্দেহ হয়। সচিবালয় মন্ত্রণালয় থেকে লোক পাঠানো হচ্ছে এনসিপির অফিসে। আমরা প্রমাণ পাওয়া সাপেক্ষে 1 মিনিটও দেরি করিনি। আমি এটাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অন্যান্য পলিটিক্যাল পার্টির চেয়ে আমাদের শৃঙ্খলা কমিটি এবং তদন্ত যারা করেন তারা অনেক বেশি স্ট্রং। আওয়ামী লীগের চেয়ে বেশি তো সে পাওয়ার ক্ষমতা অর্জন করতে পারবে না। নাগরিকের সচিবালয়ে যাবে, মন্ত্রণালয়ে যাবে, সেখানে তো কোনো দল মারফত যাওয়াটা কোনো সিস্টেম হইতে পারে না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের সাথে আগে কি সম্পর্ক ছিল, এখন কি সম্পর্ক, এগুলোকে খুবই খুঁটিনাটি আকারে দেখা হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটা তো আপনাকে জাস্টিফাই করার আগে চিন্তা করতে হবে যে এই পার্টিটার বয়স 7 মাস। এই 7 মাসের মধ্যে আবার এই যে সারা বাংলাদেশে আপনার যে ছাত্র প্রতিনিধি বিভিন্ন অর্থাৎ সরকারি গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যে যারা আছে তাদের সম্পর্কে কিন্তু এই যে দুর্নীতির নানা খবর কিন্তু আমরা দেখেছি, অভিযোগ দেখেছি। এবং একই সাথে সরকারের বিভিন্ন উপদেষ্টাদের এপিএস তাদের যারা স্পেশালি যারা ছাত্র প্রতিনিধি ছাত্র মানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গিয়েছে সেখানে এবং তাদের সাথে যে সমস্ত মানে ছাত্র প্রতিনিধিরা গিয়েছে তাদের সাথেও কিন্তু এই দুর্নীতির অভিযোগটা এসছে। তো একটা আপনি যেহেতু নতুন রাজনীতির কথা বলছেন, পুরনো রাজনীতির সাথে দুর্নীতির ওতপ্রোত সম্পর্ক, বাট নতুন রাজনীতির নেতাদের সাথেও এই দুর্নীতিটা কিভাবে যেতে পারে? যায় না তো, এটা তো যাওয়ার কথা না। এবং আপনি যেটা বলছেন এটা একটা মানে গড় কমেন্ট। তো আমি এটাকে যদি ডিটেইল করি, একটা সময় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর তারা সমন্বয়ক নামে পরিচিত ছিল, কিন্তু লিস্টেড সমন্বয়ক ছিল গুটি কয়েক, 180 বা এরকম। কিন্তু পুরো দেশে যখন আন্দোলন চলাকালীন তখন তার প্রেস রিলিজ দিয়ে আসলে সমন্বয়ক অ্যাড করা হলো, যে ধরেন চিটাং থেকে একজনকে সমন্বয়ক অ্যাড করা হলো, সেটা আসলে দেওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু তখনও আসলে বিভিন্ন এলাকা সমন্বয়ক হিসেবে পরিচিত হয়েছে অনেক। এবং এই সমন্বয়ক হিসেবে যারা পরিচিত হয়েছে এরা যে সবাই মানে ফ্রি অফ এনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ব্যাপারটা তা না। অনেকের পারিবারিক এবং নিজেদেরও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, তাতে কোনো অসুবিধাও নেই। কিন্তু এটা হচ্ছে বাস্তবতা, এটা ঘটেছে। যখন এটা একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আমরা যে এটা আসলে একটা সমস্যাজনক জায়গায় চলে যাচ্ছে, তখন কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে এটা সমন্বয় পরিচয়টা এখন আর খাটবে না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা স্ট্রাকচারে চলে আসবে। এবং তাই কিন্তু হয়েছে। এখন বৈষম্য বিরোধী মানে স্ট্রাকচারে চলে আসার পরে যখন আবার রিফর্ম হলো, পরে এই প্রবলেমগুলো যখন চলছেই, তখন কিন্তু জেলা কমিটি সব বিলুপ্ত করা হয়েছে। আমরা কিন্তু বারবার এবং তড়িৎ গতিতে স্টেপ নিয়েছি। এবং আরও ডিটেইলে যদি আসি, যে এনসিপি একটা রাজনৈতিক দল, যদি ফর্মালি বলেন কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক দলের ছাতার আন্ডারে বা তার সদস্য ফর্ম পূরণ করে নেই বা তার সাথে অ্যাফিলিয়েটেড ওপেনলি না, বা তার কমিটিতে নাম আছে কি না, সেইটার উপরে ডিপেন্ড করবে তার সাথে তার কতটুকু দায়িত্ব আমি নিতে পারবো কি পারবো না। অবশ্যই আমি সব কিছুরই দায়িত্ব নিতে চাই, কিন্তু এটা তো একবারে সম্ভব হয় না। কিন্তু আমাদের কমিটিতে যদি এরকম কোনো নাম থেকে থাকে বা অতীতে এরকম ঘটনা যখন এসছে, আমরা প্রমাণ পাওয়া সাপেক্ষে 1 মিনিটও দেরি করিনি। তাকে বহিষ্কার, সাময়িক অব্যাহতি, ক্ষেত্র বিশেষে যেটা যখন প্রয়োজন। কিন্তু আমাদের শৃঙ্খলা কমিটি অনেক বেশি স্ট্রং এবং তারা খুব অল্প সময় তদন্ত করতে পারে। আমি এটাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অন্যান্য পলিটিক্যাল পার্টির চেয়ে আমাদের শৃঙ্খলা কমিটি এবং তদন্ত যারা করেন তারা অনেক বেশি স্ট্রং। এনসিপির যারা নন ফেস বা এনসিপি বলে আমরা যাদেরকে চিনি, গণমাধ্যমে দেখি বা অথবা এনসিপির সিনিয়র লিডার, বিপ্লব পূর্ববর্তী সময়ে তাদের যে মানে লাইফস্টাইল, জীবনমান, পারিবারিক যে জীবন মানে স্ট্যান্ডার্ড এবং তাদের ব্যক্তিগত অবয়ব, পোশাক পরিচ্ছদ, যেরকম আমরা দেখি সোশ্যাল মিডিয়া, তাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, পরবর্তীতে 1-1.5 বছর পরে গিয়ে আপনার যেই আজকে তাদেরকে যেভাবে দেখি, এই জায়গাটাতে সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব ব্যাপকভাবে আলোচনা হয় যে 1-1.5 বছরের মধ্যে এত ব্যাপক পরিবর্তন কিভাবে হতে পারে। আপনার কি মনে আছে কি না যে আওয়ামী লীগের আমলে আমরা কোনো কিছু যদি সরকারের বিপক্ষে লিখতাম, আমাদের ওই কমেন্টগুলো অফ করে দেওয়া হতো, আমাদের পোস্ট গায়েব হয়ে যেত? মনে আছে এই অভিজ্ঞতাগুলো? আওয়ামী লীগের বট বাহিনী আক্রমণ করতো, মনে আছে? এটা আওয়ামী লীগ বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ব্যবহারকে অ্যাবসোলুটলি ডিজাস্টার করে রেখে গেছে।
কিন্তু দুঃখজনক হলেও এই যে অন্যান্য রাজনৈতিক দল এই সিস্টেমটাকে এখন ব্যবহার করে। এই একই সিস্টেমে তারা মনে করে যে কনসেন্ট মেক সম্ভব। কারণ আওয়ামী লীগ কিন্তু একটা ডিজায়ারেবল জায়গায় আছে, যারা স্বৈরতন্ত্রকে মনে করে যে নিজের দলটাই সবচেয়ে ভালো এবং আমার দলটাই সবচেয়ে বেশি পাওয়ারে থাকা উচিত। যদি এই কনসেপ্ট থাকে কারো মাথায়, আওয়ামী লীগের চেয়ে বেশি তো সে পাওয়ার ক্ষমতা অর্জন করতে পারবে না। তো এটা একটা স্ট্যান্ডার্ড, তাদের জন্য একটা গোল যে এটা অর্জন করতে হবে। আমাদের এখানে রাজনৈতিক দলগুলো, এটাও আমি জানি যে তাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং তাদের যেটাকে বলে বট বাহিনী, এটাকে পালার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করেন। কখনো কি আপনারা প্রশ্ন করেছেন এই অ্যামাউন্ট তারা কোথায় পান? আমি প্রথমত বলি যে আমাদের এনসিপির উপরে যেই মিডিয়া যে প্রশ্নগুলো করে বা এই যে প্রশ্নগুলো আসে, আমি পার্সোনালি মনে করি যে এটা এনসিপিকেই একটা ভালো উত্তর দিয়ে তার অবস্থানটা ক্লিয়ার করা এবং তাকে বরঞ্চ আরও সমালোচনার উত্তর দিতে অভ্যস্ত করা এবং তাকে জবাবদিহিতার মধ্যে শুরু থেকেই আসা, এই অল্প বয়সী, এবং এইটা বরঞ্চ আপনারা আমাদের উপকার করছেন, এটা আমি মনে করি। কিন্তু আপনারা যেই বিষয়গুলো প্রসঙ্গগুলো দেখে এই প্রশ্নে উপনীত হচ্ছেন, আপনার প্রশ্নটা তো একটা জায়গা থেকে এসছে, তো এই প্রশ্নে উপনীত হওয়ার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আসলে একটা বায়বীয় জিনিস। মানে যারা কমেন্ট করে, যারা বিভিন্ন ধরনের পোস্ট করে, আমি আপনাকে আজকে বলি যে আমি গতকালকে আমি প্রধান উপদেষ্টার বাসায় গিয়েছিলাম এবং যমুনাতে গিয়েছিলাম তাদের সাথে একটা ফর্মাল মিটিংয়ের জন্য, এবং আমি একটু আগে পৌঁছেছি এবং আমি ওখানে অপেক্ষা করছিলাম আমার বাকি যারা পার্টিমেট তারা এসে পৌঁছাবেন, একসাথে ঢুকবো। আমি ওখানে অপেক্ষা করছিলাম, ওই যে আমার হাঁটা এবং একটু ফোন করা বা আমি একটু ওখানে চলাফেরা করছি, ওই ভিডিওটা দেখে এবং আমি যে দৌড়ে ওরা আসার পরে আমি গাড়ির কাছে দৌড়ে গেলাম, এই ভিডিওটাকে উল্লেখ করা হয়েছে যে আমি কোন কূটনীতিকের বাসায় গিয়েছি, আমাকে বাসায় এভাবে পাঠানো হচ্ছে দলের পক্ষ থেকে, এবং এটার ইন্টেনশনটা কিন্তু ভালো নয়। এটা রিউমার স্ক্যানার যখন মানে খুব তড়িৎ গতিতে এটাকে, রিউমার স্ক্যানার নামের একটা প্রতিষ্ঠান আছে, তারা এটাকে তড়িৎ গতিতে ডিবাঙ্ক করে, এবং এর আগেও এই ঘটনাটা ঘটেছিল। আমি আমারটাই বলি, আমি বাকিদেরটা আর বললাম না। আমার ব্যাপারে এর আগে করা হয়েছিল যে আমার বাসায় স্বর্ণালঙ্কার এবং প্রচুর টাকা উদ্ধার হয়েছে। রিউমার স্ক্যানার, আমি জানিও না এটা, যে রিউমার স্ক্যানার নিজের থেকেই একদম স্বপ্রণোদিত হয়ে তারা এটা ডিবাঙ্ক করেছে, ডিবাঙ্ক করে আমাকে লিঙ্ক পাঠিয়েছে যে এটা আমরা করেছি, এবং তারা ডিবাঙ্ক করে পেয়েছে যে এটা একটা ক্যাসিনো সম্রাটের বাসার ভিডিও। মানে এই যে একটা পরিস্থিতি, এবং বিশেষত নারীদেরকে যেভাবে সাইবার অ্যাটাক এবং সাইবার বুলিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে, আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের প্রত্যেকটা নারীর ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে কি বিভৎস সব জিনিসপত্র পাঠানো হয়। আপনাকে যদি আমি এখন দেখাই, আপনি চমকে উঠবেন। আপনি আমার সিনিয়র, আপনি আসলে এটা সহ্য করতে পারবেন কিনা এটা আমার সন্দেহ হয়। এবং এই অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, তাসনিম যারা যাচ্ছেন, এবং একই সাথে তাজনুবা জাবিন যাচ্ছেন, ইভেন আমাদের যুবশক্তির যারা নারী নেত্রী আছেন, জাতীয় যুবশক্তির নারী নেত্রীদের ইনবক্স হরর ভরা, হরর, এগুলো দেখা যায় না, এবং তাদের সম্পর্কে এমন বাজে, তাদের নাম দিয়ে বাজে পেজ খোলা হয়েছে। এখন এটা হচ্ছে নারীদের ব্যাপার গেল। পুরুষদের ব্যাপারে যেটা হয় যে একটা মন্তব্য করে দিলেই হলো, কারণ এটা পুরো বাবলটা হচ্ছে একটা ন্যারেটিভের বাবল। আপনি তো দীর্ঘদিন ধরে পত্রিকায় কাজ করছেন, আপনি জানেন যে ন্যারেটিভ আসলে কীভাবে কাজ করে। সো এটা পুরোটাই একটা ন্যারেটিভের বাবল। এটা একবার জাস্ট এইটা একটা সার্কুলেট, কারণ এটাকে ছড়ায় নিয়ে যাওয়ার জন্য আপনার প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী বাহিনী আছে, মানে আপনার দলের লোকেরাই এটা করে দিবে। এখন রাজনৈতিকভাবে আমাদের মন্তব্য, আমাদের অবস্থান, এগুলো সমালোচনা না করে বরঞ্চ চরিত্র, পোশাক, কে কোথায় যাচ্ছে, আমি তো মানে এটা জানি না যে কেন আমরা কোথায় কতটুকু হেঁটে যাচ্ছি এবং রিক্সায় করে বাসায় যাচ্ছি, এই জিনিসটা তো আসলে ভিডিওতে আসলে লাভ কি ক্ষতি কি এটার মিনিং আমি বুঝি না। কিন্তু আচ্ছা, এটা বাংলাদেশে এখন কালচার হয়ে দাঁড়িয়েছে। এখন এই জিনিসটা মানে এই যে অবস্থাটা, এইটার ক্রিটিক আমি করতে দেখিনি। মানে আমি কোনো বুদ্ধিজীবী কাউকে আমি আসলে যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তাদেরকে আমরা এটা করতে দেখছি না, বরঞ্চ একই সাথে এই যে আপনি বললেন যে এনসিপি বাংলাদেশে সবচেয়ে দ্রুত রেসপন্স করে অভিযোগের ক্ষেত্রে, কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে। আমরা যেটা দেখেছি যে এনসিপির যে সমস্ত নেতাদের বিরুদ্ধে অর্থনৈতিক বা কারো বিরুদ্ধে নারী বিষয়ক
মানে আপনাদের নেতৃত্বের সাথে কিছু নারী বিষয়ক অভিযোগগুলো এসছে এবং সেই অভিযোগগুলো আবার আপনারা সাথে সাথে অ্যাড্রেস করেছেন, আপনারা তাদেরকে নোটিশ দিয়েছেন, হয়তো কাউকে মানে সাময়িকভাবে ক্ষেত্র বিশেষে প্রমাণ সাপেক্ষে আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন, যে কারণে বলা হচ্ছে এনসিপি এক্স্যাক্টলি কারো বিরুদ্ধেই ঠিক ওইভাবে শক্তি জাস্ট কিছুদিনের ফিরিয়ে না, এটা ঠিক মানে একটু ঘাটতি আছে মানে মন্তব্যের। যেমন ফিরিয়ে নিয়ে এসেছেন, এটা কিন্তু একটা গড় কথা হয়ে গেল। যখন এটা দেখবে মানুষ মনে করবে যে আমরা আসলে বিএনপির মতো ফিরিয়ে নিয়ে আসি। ওনাকে একটা শাস্তি রেফার করেছে শৃঙ্খলা কমিটি। শৃঙ্খলা কমিটি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তাদের উপরে পার্টি কোনো তাদের একটা কার্যপরিধি নিশ্চিত করা আছে যে এই হচ্ছে তার কাজ, ওনারা সুপারিশ দিতে পারবেন, ওনারা এই মন্তব্য করতে পারবেন, তাদের কাজ তারা করেন। তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, একদম তাদের সুপারিশ অনুযায়ী। এবং সুপারিশ অনুযায়ী তারা যেই টাইম ফ্রেম বর্ণনা করেছেন, ওই টাইম ফ্রেমের কিছু বেশি সংখ্যক সময়, আপনি যেই ঘটনার কথা উল্লেখ করেছেন, এই সময়টা আমরা যেতে দিয়েছি। এবং ওই একটা দলের আসলে কোনো মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো অবস্থান কিন্তু নাই। একটা দলের কি কোনো ডিজিএফআই থাকে? একটা দলের কি কোনো পুলিশ থাকে? তাহলে তার একটা ইন্টারনাল, এটা একটা মানে ট্রাস্ট বেস মেকানিজম থাকে, ঠিক আছে? সেই জায়গা থেকে যতটুকু এটাকে ফর্মাল করা যায়, আমাদের শৃঙ্খলা কমিটিতে একাধিক আইনজীবী আছেন, তারা সেই জায়গা থেকে লয়ের জায়গাটা দেখেন। যদি কোনো এমন বিষয় আসে যেগুলো ফৌজদারি এবং দেওয়ানি অপরাধ, সেই অপরাধগুলোর ক্ষেত্রে অবশ্যই এটা রাষ্ট্রের মানে হাওলায় হয়ে যাবে, এটা আর একটা দলের আন্ডারে তখন থাকে না। কিন্তু তার ব্যতীত যখন দলীয় কার্যক্রমের ব্যাপার থাকে, তখন কিন্তু অবশ্যই দলকে তাহলে তার যে ক্যাপাসিটি, তার যতটুকু আওতা, সেই আওতার মধ্যে থেকে সে এই ওয়ার্কটা করে। তার কিন্তু কাজ না কাউকে মানে পুলিশ মানে একটা হেফাজতে নিয়ে গিয়ে তাকে রিমান্ডে নেওয়া, এগুলো কিন্তু তার কাজ না। একটা রাজনৈতিক দল এটা করতে পারে না। আমি কি বুঝাতে পারছি আমার কথাটা? ওকে, তাহলে একটা রাজনৈতিক দল এভাবে ওয়ার্ক করে। আপনি যেটা বলেছেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের শৃঙ্খলা কমিটি সহ আমাদের যারা যারা আছেন, তাদের পুরো যে প্রস্তাবনা একদম A to Z ফলো করা হয়েছে। এমন না যে আমাদের প্রেসিডেন্ট বা আমাদের সেক্রেটারি নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। তাদের হ্যাঁ আলটিমেট একদম যে প্রেস রিলিজ, সেগুলো তাদের নামে যাচ্ছে বটে, কিন্তু প্রস্তাবনা আমাদের এরকম ডিভিশন অফ লেবার খুবই পরিষ্কার আমাদের পার্টিতে, এবং আমাদের শৃঙ্খলা কমিটির উপর আমরা কোনো হস্তক্ষেপ করি না। আমি একটু বলতে চাই, আমি আগের প্রসঙ্গটা মনে হয় পুরোপুরি শেষ করতে পারিনি। আমি আশা করি আমি এটা সকলের কাছে চাইবো, এবং আমার গণমাধ্যমের যারা ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, সকলের কাছে চাইবো যে আমরা যেই আমরা যেই কালচারটা তৈরি করলাম, গণমাধ্যম কর্মীরা এবং আমরা রাজনৈতিক দল হিসেবে এনসিপি, আমাদের ক্রেডিট কিন্তু এটা যে আমরা একটা পার্টিকে সমালোচনা জবাবদিহিতার মধ্যে ভিগোরাসলি তাদের ব্যাপারে প্রশ্ন করা, এই যে একটা কালচার আমরা তৈরি করলাম, এই কালচারটা যাতে কখনোই মানে চলে না যায়, এবং এটা সকল রাজনৈতিক দলের ক্ষেত্রেই যাতে অ্যাপ্লিকেবল হয়। ধন্যবাদ, খুবই সুন্দর বিষয় বলেছেন। আমরা চেষ্টা করবো অবশ্যই, এবং আমি সবসময় চেষ্টাটা করি। আপনাকে আমরা একটু সরকার প্রসঙ্গে যেতে চাই। আপনারা যে সম্প্রতি দেখা করে আসেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে এবং কোনো কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে আপনারা এখন কথা বলছেন, ঠিক কী বিশেষ কারণে আপনাদের এরকম মনে হলো যে সরকারের নিরপেক্ষতা বা কোনো কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে? অনেক সময় নানান ধরনের মন্তব্য ওনারা করে থাকেন, যেটা অনেক সময় মনে হয়েছে সরকারের জায়গা থেকে এ ধরনের মন্তব্য না করাই সমীচীন। অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে বিচার সংস্কারের ব্যাপারে তাদের কমিটমেন্ট আসলে অতটা নয় যতটা আসলে হওয়া উচিত ছিল। একটা গণঅভ্যুত্থানের পরে, এত রক্তক্ষয়ী সংগ্রামের পরে যতটুকু হওয়া উচিত ছিল, কমিটমেন্টটার অভাব দেখি। এবং বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা যেটা ফেস করেছি, যে দেখেন একটা মানে ইয়াংদের দল, এবং আমরা অনেক বেশি অ্যাপ্রোচেবল, মানে জনগণ চাইলেই, জনতার কেউ চাইলেই আমাদের অফিসে চলে আসতে পারেন, এবং যে কেউ চাইলে আমাদের সাথে এসে কথা বলতে পারেন, আমরা কোনো আপত্তি করি না এতে। এবং এটার হওয়ার কারণেই দেখা গেছে যে আমাদের কাছে অনেক ধরনের প্রবলেম নিয়ে মানুষ উপস্থিত হয়। হ্যাঁ, ব্যক্তিগত প্রবলেম নিয়ে অনেকে আসেন, ডিভোর্স এসব মামলা নিয়েও আসেন, কিন্তু তাছাড়াও আসলে মানে আমাদের আছে না যে পেশাগত কিছু গোষ্ঠী, আবার জাতিগত কিছু গোষ্ঠী, এরকম পার্থক্য আছে, কিন্তু ওনাদের প্রবলেমগুলো নিয়ে আমাদের পর্যন্ত আসেন। এবং এটা কিভাবে ঘটে আমি বলি, কিছু কিছু ন্যাচারালি আসে, অর্গানিক্যালি আসেন। একটা জিনিস হয়, একদিন আমি হুট করে নোটিস করলাম একই দিনে মানে খুব বড় বড় কিছু প্রবলেম
এবং এগুলা মানে নির্দিষ্ট জায়গা থেকে আসছে বলে মনে হচ্ছিল। তখন একই সাথে একই দিনে আমি 3-4টা কেস পেলাম। আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে এরকম তো হওয়ার কথা না, এরকম তো হয় না ইউজুয়ালি। তখন আমি সব মানে তারপরে যাদের সাথে দেখা হয়েছে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদেরকে কে আসতে বলেছে, আপনাকে কে আসতে বলেছে এই অফিসে। তখন আমি উত্তর পেলাম যে তাদেরকে সচিবালয় থেকে বলে দেওয়া হয়েছে আমাদের অফিসে আসতে। আমি বললাম যে ওনারা এটা কেন বলেছে? তখন বললো যে আপনাদের এখানে আসলে এটা সমাধান হবে, আমাদেরকে এটা বলছে। মানে খুব ইন্টেনশনালি সচিবালয় মন্ত্রণালয় থেকে লোক পাঠানো হচ্ছে এনসিপির অফিসে। এবং বিষয়টা ফ্রেমিংটা কি দাঁড়াবে, এই সমস্যাটা একটা আসলেই সমস্যা, তার এটা আসলে এটা সমাধান করা উচিত। এরকম একটা সমস্যা যখন আমাকে এসে বলছে, আমার তো খারাপ লাগবে। আমি সেই জায়গা থেকে একটা ফোন দিব বলবো যে ভাই এটা সলভ করে দেন। তখন হচ্ছে আমার এই ফোন কলটা রেকর্ড করা হবে। কিন্তু ফোন কলে আসলে ওনার সাথে আমার কি কথা কি এগুলো কোনো কিছু কিন্তু থাকবে না। আমি বলবো যে সলভ করে দেন, জিনিসটা রেকর্ডেড হয়ে যাবে। ওকে, এই জিনিসটা একদম ইন্টেনশনালি করা হয়েছে। এবং সেই সাথে এই যে শিক্ষকদের আন্দোলন আপনারা দেখলেন, এই শিক্ষকদের সাথে আমাদের যোগাযোগ আজকের থেকে এক বছর হয়ে গেল আমরা যোগাযোগ করছি। এবং ওনাদের সমস্যাটা আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, স্মারকলিপি ইত্যাদি নানানভাবে চেষ্টা করেছি এটাকে অ্যাড্রেস করার, ওনারা অ্যাড্রেস করেননি। শেষ পর্যন্ত আমরা তো তাদেরকে আর কিছু বলার নেই, তারা যখন নিজেরা উদ্যোগী হয়ে শহীদ মিনার পর্যন্ত অনশনে বসে যেতে রাজি হন এই পরিমাণ তপ্ত গরমে, সেখানে তো আর কোনো কিছু আসলে বলার থাকে না। একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের শুধুমাত্র একটাই আছে যে তাদের সাথে থাকা। সরকারের নিরপেক্ষতা, আমি ওইটাই আসছি। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম, শিক্ষা উপদেষ্টা ওনাদের সাথে বসতে চান না, ওনাদের উপরে বিরক্ত হন, অপমান করেন, তাড়িয়ে দেন, তাদের সচিবরা অপমান করেন, তাড়িয়ে দেন। আমি বিশেষত এই জায়গাগুলোতে খুবই মনে করি যে খুবই অন্যায্য এবং মানে একদম মানুষের সাথে যে ব্যবহারগুলো করেছে এই আমলের সচিবরা, এটা আসলে মানুষ মনে রাখবে। এটা তো একটা অন্যায্য আচরণ, আপনি যেটা বললেন এটা একটা অন্যায্য আচরণ, কিন্তু মানে অনিরপেক্ষ আচরণ বা পক্ষপাতমূলক আচরণটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মানে একই প্রবলেম অন্য কোনো দল মারফত গেলে ওগুলো সলভ হয়ে যায়। এবং আপনি ওটা যদি দেখেন যে এই যে দল মারফত যাওয়াটা, এটা তো প্রবলেমেটিক। আপনার জনগণের একটা সমস্যা, নাগরিকের একটা সমস্যা, নাগরিকের সচিবালয়ে যাবে, মন্ত্রণালয়ে যাবে, সেখানে তো কোনো দল মারফত যাওয়াটা কোনো সিস্টেম হইতে পারে না। কিন্তু ওনারা এই সিস্টেমটা বজায় রাখতে চান। এবং একই সাথে আরও বিষয় কিছু ঘটেছে যে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে তারা বন্ধু বান্ধবের ভূমিকায় আছেন, তারা একসাথে আনন্দ করছেন, সেটা খুবই ভালো। এবং রাজনৈতিক মহলে আমরা চাই যে সব ধরনের সৌহার্দ্য থাকুক, কিন্তু সেইটা খুবই স্বাভাবিকভাবে আমরা দেখছি। কিন্তু অন্যদিকে আমাদের মানে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের সাথে আগে কি সম্পর্ক ছিল, এখন কি সম্পর্ক, এগুলোকে খুবই খুঁটিনাটি আকারে দেখা হচ্ছে। কিন্তু এটা তো আনজাস্টিস, মানে ইনজাস্টিস, এটা কোনোভাবেই